ঠিক আছে। আর কেউ আসবে না তো? স্যার, হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলো। গুড মর্নিং স্যার। প্রায় আফটারনুন হতে যায়, ঠিক আছে, গুড মর্নিং। আচ্ছা, আর কোনো ক্লাস আসবে না তো? যা বাবা, কোথায় রে সব ছেলে পুলে, কোথায় সব? না, নেই, ঠিক আছে, তো আমরা স্টার্ট করি। তো আহ তোমরা সব বই খাতা কেন খুলে আছো কে জানে? এ তো বই খাতা খোলার তো দরকার হয় না ক্লাসে। যাই হোক, তো স্থান কলিকাতা বাগবাজার, আচ্ছা আচ্ছা, এটার একটু আমরা একটু এটার একটু ভূমিকা দিই। তো এই ক্লাসটায় সাধারণত আমরা স্বামীজির নিজের লেখা কিছু কাজ, কিংবা স্বামীজির কে যারা প্রত্যক্ষভাবে দেখেছে তাদের যে লেখা কিছু, তাদের যে লেখা, সেটার থেকে আমরা সেটার থেকে আমরা তোমার একটু পড়াশোনা করি। তো যেমন আমরা কয়েকটা বই নিয়ে এখানে আমরা স্পেশালি পড়াশোনা করেছি, যেমন মানে একটু পড়াশোনা বলা যাবে না, মানে আহ আমরা ডিসকাস করেছি। যার মধ্যে একটা হলো গিয়ে স্বামী শিষ্য সংবাদ, যেটা শরৎচন্দ্র চক্রবর্তীর লেখা, ঠিক তিনি যেভাবে স্বামীজির সঙ্গে কথোপকথন গুলো মধ্যে উপস্থিত ছিলেন এবং যা শুনেছেন তা তিনি রেকর্ড করেছেন। আর একটা হচ্ছে স্বামীজি শিষ্য সংবাদ, স্বামীজির সহিত হিমালয়ে আমার করার ইচ্ছে আছে একটা ক্লাস। সেটা ভগিনী নিবেদিতার লেখা। স্বামীজির সঙ্গে অমরনাথ যাত্রার তার যে অভিজ্ঞতা সে ব্যাপারে তিনি লিখেছেন। আহ এবং এবং তাতেও স্বামীজির সঙ্গে বিভিন্ন রকম কথোপকথনের ব্যাপার তিনি ওখানে রেকর্ড করছেন। দ্বিতীয় ব্যাপার হচ্ছে স্বামীজির নিজের লেখা ট্রাভেলগ। সেটা হচ্ছে, এখন ট্রাভেলগ মানে কিরকম বলো তো? এই তোমরা এখন তো তোমরা এখন ইউটিউবে অনেক সময় দেখবে ট্রাভেল ভ্লগ। তো আগে তো ভ্লগ ছিল না। তো আগে ছিল শুধু লগ। লগ মানে লগ বুক, মানে ওটাকে রেকর্ড করে রাখা। তোমরা যদি কোনোদিনও পরবর্তীকালে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ো, দেখবে লগ মানে হয় যে প্রত্যেকটা সিস্টেমে কি কি প্রসেস চলে সেটা লগ হয়, তো সেটা একটা জিনিসই হয় লগ অ্যানালাইসিস। যাই হোক, তো সেই ট্রাভেলগস গুলো স্বামীজির আছে পরিব্রাজকে, আমরা দেখতে পাই। সেকেন্ড অফ অল আমরা and, একটা দুটো তিনটে, এবং চতুর্থ যে ব্যাপারটা সেটা যে স্বামীজির বক্তৃতা এবং স্বামীজির চিঠি। মোট কথা বলতে গেলে সবকিছু কিন্তু এগুলো আমরা স্বামীজির যে কমপ্লিট ওয়ার্কস সেটার থেকে আমরা কিন্তু পাই, সেটাতে আমরা পাই এই প্রত্যেকটা জিনিস। তো আজকে আমরা সেরকমই স্বামী শিষ্য সংবাদ থেকে একটা প্যাসেজ আমরা পড়বো। এবং তো আমি এটা শুরু করছি। স্থান কলিকাতা বাগবাজার, কাল জানুয়ারি 1898। কয়েকদিন হইল স্বামীজি বাগবাজারে বলরাম বাবুর বাটিতে অবস্থান করিতেছেন। প্রাতে দ্বিপ্রহরে বা সন্ধ্যায় তাহার কিছুমাত্র বিরাম নাই, কারণ বহু উৎসাহী যুবক, কলেজের বহু ছাত্র তিনি এখন যেখানেই থাকুন না কেন তাহাকে দর্শন করিতে আসিয়া থাকে। স্বামীজি সকলকে সাদরে ধর্ম ও দর্শনের জটিল তত্ত্বগুলি সহজ ভাষায় বুঝাইয়া দেন। প্রতি স্বামীজির প্রতিভার নিকট তাহারা সকলেই যেন অভিভূত হইয়া নীরবে অবস্থান করে। আর সূর্যগ্রহণ, সর্বগ্রাসী গ্রহণ, জ্যোতির্বিদগণ গ্রহণ দেখিতে নানা স্থানে গিয়াছেন। ধর্মপিপাসু নরনারী গঙ্গা স্নান করিতে বহুদূর হইতে আসিয়া আহ উৎসুক হইয়া গ্রহণ বেলা প্রতীক্ষা করিতেছেন। স্বামীজি কিন্তু গ্রহণ সম্বন্ধে বিশেষ কোনো উৎসাহ নেই। তো দেখো, এখানে আমরা একটা গ্রহণের ব্যাকড্রপ দেখতে পাচ্ছি। গ্রহণ একটা এমন জিনিস যেটা নিয়ে আমাদেরও অনেক রকমের অভিজ্ঞতা থাকতে পারে, মানে আহ আমারও ছোটবেলায় এরকম আমি দেখেছি যে লোকজন কিন্তু গ্রহণ হলে বেশ কিন্তু একটা তৎপরতা নিয়ে, একটা রেডিনেস নিয়ে থাকতো। তোমরাও নিশ্চয়ই দেখেছো। এবং আহ আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করবে যে লোক চশমা পরে গ্রহণ দেখার চেষ্টা করে একটা। তাছাড়া আরেকটা জিনিস যেটা তোমরা জানি না দেখেছো কিনা, আবার আমি কেউ দেখেছি, সেটা হচ্ছে যে ঘরেতে যে সমস্ত এক্স রে প্লেট পড়ে থাকে, আমি অনেককে দেখেছি সেই সমস্ত এক্স রে প্লেট গুলোকে দিয়ে গ্রহণ দেখছে।
আহ তো জানি না, এখনো হয়তো সেটা হয়। তো এরকম একটি গ্রহণের দিন। এবার স্বামীজির আউটলুকটা আমরা দেখি গ্রহণের প্রতি। স্বামীজি কিন্তু গ্রহণ সম্বন্ধে বিশেষ কোনো উৎসাহ নাই। শিষ্য আর স্বামীজিকে নিজ হস্তে রন্ধন করিয়া খাওয়াইবে। স্বামীজির আদেশ, মাছ তরকারি ও রন্ধনের উপযোগী অন্যান্য দ্রব্যাদি লইয়া বেলা 8টা আন্দাজ দ্রব্যাদি লইয়া বেলা 8টা আন্দাজ সে বলরাম বাবুর বাড়ি উপস্থিত হইয়াছে। তাহাকে দেখিয়া স্বামীজি বললেন, তোদের দেশের মতো রান্না করতে হবে, আর গ্রহণের পূর্বেই খাওয়া দাওয়া শেষ হওয়া চাই। আচ্ছা, তো স্বামীজিও কিন্তু আবার খানিকটা কিন্তু এইরকম এই ব্যাপারটা কিন্তু তিনি কিন্তু গ্রহণ করছেন। তিনিও কিন্তু বলছেন যে গ্রহণের আগেই খাওয়া দাওয়া করতে হবে, এবং আজকে কিন্তু শিষ্য নিজে হাতে রান্না করে খাওয়াবে। তো তিনি বেলা 8টা আন্দাজ, এটাকে বেলা কেন বলছি কি, এটা তো সকাল। অনেকের তো এখন ঘুমই ভাঙে না 8টায়। তো তাহাকে দেখিয়া স্বামীজি বললেন, তোদের দেশের মতো রান্না করতে হবে, আর গ্রহণের পূর্বেই খাওয়া দাওয়া শেষ হওয়া চাই। বলরাম বাবুদের বাড়িতে ছেলেমেয়েরা কেউই এখন কলকাতায় নেই, সুতরাং বাড়ি একেবারে খালি। শিষ্য বাড়ির ভিতরে রন্ধনশালায় গিয়া রন্ধন আরম্ভ করিল। শ্রী শ্রী রামকৃষ্ণ গতপ্রাণা যোগিনমা নিকটে দাঁড়াইয়া শিষ্যকে রন্ধন সম্বন্ধীয় সকল বিষয়ে জোগাড় দিতে ও সময়ে সময়ে দেখাইয়া দিতে সাহায্য করিতে লাগিল। স্বামীজি মধ্যে মধ্যে ভিতরে আসিয়া রান্না দেখিয়া তাহাকে উৎসাহ করিতে লাগিলেন। আবার কখনো বা দেখিস মাছের ঝোল যেন ঠিক বাংলাদেশি ধরনের হয়, ঝোলের কথা বলছেন আর কি, আহ, বলিয়া রঙ্গ করিতে লাগিলেন। আসলে আসলে মনে হয় তারা হয়তো ঝোলকে জুল বলতো মনে হয় বাংলাদেশে, তার জন্য স্বামীজি হয়তো এখানে একটু ঠাট্টা ফাট্টা করছেন। আহ ভাত, মুগের ডাল, আহ কই মাছের ঝোল, মাছের টক ও মাছের শুক্তনি। এই মাছের শুক্তনি ব্যাপারটা কি আমিও ঠিক জানি না, তবে মাছেরই কোনো একটা খুব সুস্বাদু প্রিপারেশন হবে মনে হয়, বাংলাদেশীয়, মানে এখনকার যেটা বাংলাদেশ। প্রায় শেষ হইয়াছে এখন। এমন সময় স্বামীজি স্নান করিয়া আসিয়া নিজেই পাতা করিয়া খাইতে বসিলেন। এখনো রান্নার কিছু বাকি আছে বলিলে শুনিলেন না। আবদেরে ছেলের মতো বলিলেন, যা হয়েছে শিগগিরই নিয়ে আয়, আমি আর বসতে পারছি নে, খিদেয় পেট জ্বলে যাচ্ছে। শিষ্য কাজেই তাড়াতাড়ি গিয়ে আগে স্বামীজিকে মাছের শুক্তনি ও ভাত দিয়া গেল। স্বামীজিও তৎক্ষণাৎ খাইতে আরম্ভ করিলেন। অনন্তর শিষ্য বাটিতে করিয়া স্বামীজিকে অন্য সকল তরকারি আনিয়া দেবার পর যোগানন্দ, প্রেমানন্দ প্রমুখ অন্যান্য সন্ন্যাসী মহারাজগণকে অন্ন ব্যঞ্জন পরিবেশ করিতে লাগিলেন। শিষ্য কোনো কালেই রন্ধনে পটু ছিল না, কিন্তু স্বামীজি আজ তাহার রন্ধনের ভূয়সী প্রশংসা করিতে লাগিলেন। কলকাতার লোক মাছের শুক্তনি নামে খুব ঠাট্টা তামাশা করে, কিন্তু সেই শুক্তনি খাইয়া খুশি হইয়া বলিলেন, এমন কখনো খাই নাই, কিন্তু মাছের ঝুলটা, মানে ঝোলটা আর কি, যেমন ঝাল হয়েছে এমন আর কোনোটাই হয় নাই। টকের মাছ খাইয়া স্বামীজি বলিলেন, এটা ঠিক যেন বর্ধমানি ধরনের হয়েছে, মানে বর্ধমানি গোছের রান্না হয়েছে আর কি। অনন্তর দধি সন্দেশ গ্রহণ করিয়া স্বামীজি ভোজন শেষ করিলেন, এবং আচমনান্তরে ঘরের ভেতরে খাটের উপরে উপনিবেশ করিলেন। শিষ্য স্বামীজির সম্মুখে দালানে প্রসাদ পাইতে বসিল। স্বামীজি তামাক টানিতে টানিতে যে স্বামীজি তামাক টানিতে টানিতে বলিলেন, যে ভালো রাঁধতে পারে না সে ভালো সাধু হতে পারে না, যে ভালো রাঁধতে পারে না সে ভালো সাধু হতে পারে না, মন শুদ্ধ না হলে ভালো সুস্বাদু রান্না হয় না। কিছুক্ষণ পরে চারিদিকে শাক ঘন্টা বাজিয়া উঠল, এবং স্ত্রী কণ্ঠ উলুধ্বনি শোনা যাইতে লাগিল। স্বামীজি বলিলেন, ওরে গেরন লেগেছে, আমি ঘুমোই, তুই আমার পা টিপে দে। এই বলিয়া একটু তন্দ্রা অনুভব করিতে লাগিলেন। শিষ্য তার পদসেবা করিতে করিতে ভাবিল, এই পুণ্যক্ষণে গুরু সেবাই আমার গঙ্গা স্নান ও জপ। এই ভাবিয়া শিষ্য শান্ত মনে স্বামীজির পদসেবা করিতে লাগিলেন। গ্রহণে সর্বগ্রাস হইয়া ক্রমে চারিদিকে সন্ধ্যাকালের মতো তমসাচ্ছন্ন হইয়া গেল। গ্রহণ ছাড়িয়া যাইতে যখন 15-20 মিনিট বাকি আছে,
তখন স্বামীজি উঠিয়া মুখ হাত ধুইয়া তামাক খাইতে খাইতে শিষ্যকে পরিহাস করিয়া বলিতে লাগিলেন, লোকে বলে গেরনের সময় যে যা করে তাই নাকি কোটি গুণে পায়। তাই ভাবলো মহামায়া এ শরীরে সুনিদ্রা দেননি, যদি এই সময় একটু ঘুমোতে পারি তো এরপর বেশ ঘুম হবে, কিন্তু তা হলো না। জোর 15 মিনিট ঘুম হয়েছে। আসলে এটা খুব বেশ বড় গ্রহণ, তার মানে কারণ 15-20 মিনিট যদি সন্ধ্যা হয়ে যায় দিনের বেলা, তাহলে বুঝতে হবে যে এটা একটা পূর্ণগ্রাস গ্রহণ এবং বেশ একটা বড় গ্রহণ। এখন আর সেরকম তো দীর্ঘদিন হলো দেখা যায়। অনন্তর অনন্তর সকলে স্বামীজির নিকট আসিয়া উপনিবেশ করিলে স্বামীজি শিষ্যকে উপনিষদ সম্বন্ধে কিছু বলিতে আদেশ করিলেন। শিষ্য ইতিপূর্বে কখনো স্বামীজির সমক্ষে শিষ্য উঠিয়া মন্ত্র ব্যাখ্যা করিতে লাগিল। পরে গুরুভক্তি ও ত্যাগের মহিমা বর্ণনায় জ্ঞানী যে পরম পুরুষার্থ ইহা মীমাংসা করিয়া বসিয়া পড়িল। স্বামীজি পুনঃ পুনঃ করতালি দ্বারা শিষ্যকে উৎসাহ বর্ধনার্থ বলিতে লাগিলেন, আহা সুন্দর বলেছে। অনন্তর শুদ্ধানন্দ, প্রকাশানন্দ তখন ব্রহ্মচারী, মানে তারা তখন ব্রহ্মচারী ছিলেন আর কি, পরে সাধু হন, প্রভৃতি শিষ্যকে স্বামীজি কিছু বলিতে আদেশ করিলেন। শুদ্ধানন্দ ওজস্বিনী ভাষায় ধ্যান সম্বন্ধে নাতিদীর্ঘ এক বক্তৃতা করিলেন। অনন্তর প্রকাশানন্দ প্রভৃতিও ঐরূপ করিলে স্বামীজি উঠিয়া বাহিরে বৈঠকখানে আগমন করিলেন করিলেন তখনও সন্ধ্যা হইতে প্রায় 1 ঘন্টা বাকি আছে। সকলে ওই স্থানে আসিলে স্বামীজি বলিলেন, তোদের কার কি জিজ্ঞাসা আছে বল। শ্রদ্ধানন্দ জিজ্ঞাসা করিল, মহাশয় ধ্যানের স্বরূপ। স্বামীজি, কোনো বিষয়ে মনের কেন্দ্রীকরণের নামই ধ্যান। এক বিষয়ে একাগ্র করিতে পারলে সেই মন যে কোনো বিষয় হোক না কেন একাগ্র করতে পারা যায়। দেখো এখানে কিন্তু স্বামীজি কিন্তু একটা ধ্যানের খুব সুন্দর একটা কিন্তু সংজ্ঞা দিচ্ছেন, এবং এই সংজ্ঞাটা কিন্তু আমাদের খুব কাজে লাগবে। কেন না, আমাদের কিন্তু ধ্যান করার খুব প্রয়োজন আছে। না, আমি ঠিক বলছি না যে আমাদের ওই পদ্মাসন করে ধ্যান করার কথাটা আমি শুধু যে বলছি তা নয়। আমাদের কনসেন্ট্রেশন তো করতে হবে। আমরা এখন ক্লাস 8, 9, 10-এ পড়ছি, এখন আমরা আবার বড় হব, তারপরে কলেজ টলেজে পড়বো, তারপরে পোস্ট গ্রাজুয়েট করতে হবে, ধৈর্য ধরে অনেকক্ষণ পড়াশোনা করতে হবে। স্পেশালি সায়েন্স স্ট্রিমে যখন তোমরা 11-12 উঠবে, পড়াশোনা বেশ কঠিন হবে। তখন কিন্তু পড়তে অনেকক্ষণ পড়তে হবে একটু, মানে তোমার এই কনসেন্ট্রেশন নিয়ে। এবং আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আহ, জিনিসটা একটু কঠিনই বটে, কারণ আহ, কারণ বিশেষ করে কেমিস্ট্রি বা বায়োলজির মতো যে সাবজেক্ট, সেগুলো অনেকক্ষণ পড়তে সময় লাগে। তো তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অত্যন্ত কনসেন্ট্রেশনের দরকার। তো আচ্ছা, জাস্ট জাস্ট 1 মিনিট, 1 সেকেন্ড। জাস্ট একটু। হ্যাঁ, তোমরা যেটা বলছিলাম, যে ধ্যান, অ্যাকচুয়ালি আমরা কনসেন্ট্রেশন নিয়ে কথা বলছিলাম। তো কনসেন্ট্রেশন তো লাগবে, এবং কনসেন্ট্রেশন না দিলে কিন্তু পড়াশোনা হয় না। এবং একসাথে 2-4টে কাজ করেও পড়াশোনা করা যায় না। পড়াশোনা, এবং এখন তো পড়াশোনাই করতে হবে। স্বামীজির এই সংজ্ঞাটা কিন্তু আমাদের খুব কাজে। হ্যাঁ, যে কোনো বিষয়ে মনের কেন্দ্রীকরণের নামই ধ্যান। এই এক বিষয়ে একাগ্র করিতে পারলে সেই মন যে কোনো বিষয়ে হোক, সে যে কোনো মন যে কোনো বিষয়ে হোক না কেন একাগ্র করতে পারে, এটাই হচ্ছে ধ্যান। শিষ্য শাস্ত্রে যে সবিষয়ে ও নির্বিষয়ে ভেদ, আহ শাস্ত্রে যে সবিষয়ে ও নির্বিষয়ে ভেদ বিবিধ ভাবে ধ্যান দৃষ্টি হয়, উহার অর্থ কি এবং উহার মধ্যে কোনটি বড়। স্বামীজি, প্রথমে কোনো একটি বিষয় নিয়ে ধ্যান অভ্যাস করতে হয়। এক সময় আমি একটা কালো বিন্দুতে মনোসংযোগ করতাম। ওই সময়ে
শেষে আর বিন্দুটাকে দেখতে পেতুম না, বা সামনে যে রয়েছে তা বুঝতে পারতুম না। মন নীরদ হয়ে যেত, কোনো বৃত্তির তরঙ্গ উঠতো না, যেন নিবাত সাগর। ওই অবস্থায় অতীন্দ্রিয় সত্যের ছায়া কিছু দেখতে পেতুম। তাই মনে হয় যে কোনো সামান্য বাহ্য বিষয় ধরে ধ্যান অভ্যাসের করলেও মন একাগ্র বা ধ্যানস্থ হয়। তবে যাতে যার মন বসে, সেটা ধরে ধ্যান অভ্যেস করলে মন শীঘ্র স্থির হয়ে যায়। তাই এদেশে এত দেবদেবী মূর্তির পুজো, এই দেবদেবীর পূজা থেকে আবার কেমন আর্ট ডেভেলপ হয়েছিল আহ হয়েছিল, যাক এখন সেসব কথা। এখন কথা হচ্ছে যে ধ্যানের বহিরাবলম্বন সকলের সমান বা এক হতে পারে না। যিনি যে বিষয়ে ধ্যান বিষয় ধরে ধ্যান সিদ্ধ হয়ে গেছেন, তিনি সেই বহিরাবলম্বনেই কীর্তন ও প্রচার করে গেছেন। তারপর কালে তাতে মনস্থির করতে হবে, এ কথা ভুলে যাওয়া সেই বহিরাবলম্বনটাই বড় হয়ে দাঁড়িয়েছে। উপায়টা নিয়েই লোকে ব্যস্ত হয়েছে, উদ্দেশ্যটার দিকে লক্ষ্য কমে গেছে। হচ্ছে মনকে বৃত্তিশূন্য করা। তা কিন্তু কোনো বিষয়ে তন্ময় না হলে হবার জো নেই। তো দেখো, ব্যাপারটা কিন্তু হচ্ছে যে উদ্দেশ্যটা হচ্ছে কিন্তু কনসেন্ট্রেশনের আমাদের একটা এমন স্তরে গিয়ে পৌঁছানো, যেখানে আমরা আমাদের সমস্ত মনটাকে একাগ্র করে সেই কাজটা করতে পারি। এবং সেটাই কিন্তু হচ্ছে আমাদের মূল মূল প্র্যাকটিস। মানে আমরা যারা পড়াশোনা করি, বা ধরো যারা চাকরি বাকরির পড়াশোনা করছে, মানে চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করছে, বা অন্যান্য পড়াশোনা করছে, পিএইচডির জন্য পড়াশোনা করছে, যাদের তোমার বা যারা পড়াচ্ছেন, তাদেরও আমি বলবো, যারা পড়াচ্ছেন, পড়ানোর জন্য যারা পড়াশোনা করছে, সবারই কিন্তু আমাদের কিন্তু মেন প্র্যাকটিস কিন্তু এটা। আমরা কিন্তু অন্য কিছু খুব একটা করি না, আমরা এই ধ্যানটাই প্র্যাকটিস করি আমাদের যে পড়ার যে বিষয় তার উপর। কিন্তু তুমি ধরো তার সব থেকে ভালো উদাহরণ হচ্ছে কিন্তু ম্যাথামেটিক্স। তুমি দেখো, ম্যাথামেটিক্স তার কার হয় না যে ওই মানে শুরু থেকে শেষ পর্যন্ত এটাকে একাগ্রভাবে সেটাকে করতে পারে। তার ম্যাথামেটিক্স হয় না। যার ম্যাথামেটিক্স হয় সে তারই হয় যে তন্ময় হয়ে অঙ্কটা কষতে পারে। প্লাস প্লাস ম্যাথামেটিক্স কে আমরা আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে আমরা ভাবি যে এটা খুব একটা মেধার একটা ব্যাপার আছে একটা। তেমনটা নয়। ম্যাথামেটিক্স হচ্ছে একটা এমন ব্যাপার যেটা ধৈর্য ধরে যদি কষা যায়, রোজ যদি কেউ 3 ঘন্টা 4 ঘন্টা ম্যাথামেটিক্স কষে, অঙ্ক কষে, তাহলে কিন্তু সে অটোমেটিক্যালি ম্যাথামেটিক্সে ভালো করবে। তাতে পাটিগণিত হোক, বীজগণিত হোক, জিওমেট্রি হোক, পরবর্তীকালে এই ইন্টিগ্রাল ক্যালকুলাস হোক, প্রবাবিলিটি হোক, তোমার লগারিদম হোক, যাই হোক, এনিথিং ইট ক্যান। বা আর একটা জিনিস হয় যেটা তোমরা যদি কেউ 11-এ ম্যাথস নিয়ে পড়ো, তাহলে সব প্রথমে থাকবে ওই সেট থিওরি, প্রবাবিলিটি। পরবর্তীকালে এই সেট থিওরি এবং প্রবাবিলিটি পরবর্তীকালে বোঝা যায় যে এর উপরে কিন্তু বেস করে কিন্তু সমস্ত কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, সমস্ত নিউরনাল নেটওয়ার্কস, তারপরে এই যে এখন মেশিন লার্নিং, এআই আমরা দেখি কিন্তু সেট থিওরি আর এই ম্যাপিং এবং এই সব কনসেপ্ট থেকে আসে। তো অঙ্ক একটা এমন বস্তু, আমি স্পেশালি বললাম যে এটাকে কিন্তু খুব মন দিয়ে যদি করা যায় ধ্যানের মতো করে রোজ 3 ঘন্টা 4 ঘন্টা, তাহলে কিন্তু এটা যে কেউ কিন্তু পারে এটা করতে। এবং এখানে ধৈর্যটাই হচ্ছে মেন কথা, আসল কথা। শিষ্য মনোবৃত্তি বিষয়াকারা হইলে তাহাতে আবার ব্রহ্মের ধারণা কিরূপ হইতে পারে। স্বামীজি, বৃত্তি প্রথমত বিষয়াকারা বটে, কিন্তু ওই বিষয়ের জ্ঞান থাকে না, তখন শুদ্ধ অস্থি এই মাত্র বোধ থাকে। শিষ্য মহাশয়, মনের একাগ্রতা হইলেও কামনা বাসনা উঠে কেন? স্বামীজি, ওগুলো পূর্বের সংস্কারে হয়। বুদ্ধদেব যখন সমাধিস্থ হতে যাচ্ছেন, তখন এর অভ্যুদয় হলো। মার বলে আহ, মার বলে একটা কিছু বাইরে ছিল না, মনের প্রাক সংস্কারই ছায়া রূপে বাহিরে প্রকাশ হয়েছিল। শিষ্য, তবে যে শোনা যায় সিদ্ধ হইবার পূর্বে নানা বিভীষিকা দেখা যায়, তাহা কি মন কল্পিত? স্বামীজি, তা নয় তো কি। সাধক অবশ্যই যখন বুঝতে পারে না যে ওইগুলি তার মনেরই বহিঃপ্রকাশ, সাধক অবশ্যই তখন বুঝতে পারে না এগুলি তার মনের বহিঃপ্রকাশ, কিন্তু বাইরে কিছু নেই।
এই যে জগৎ দেখছি সেটাও নেই, সকলে মনের কল্পনা। মন যখন বৃত্তিশূন্য হয়, সেই সেই লোক দর্শন করা যায়। মন যখন বৃত্তিশূন্য হয় তাতে তখন তাতে ব্রহ্মভাস দর্শন হয়। তখন উম সেই লোক দর্শন করা যায়। যা সংকল্প করা যায় তাই সিদ্ধ হয়। এইরূপ সত্য সংকল্প অবস্থান লাভ হলেও সে আহ সমনস্ক থাকতে পারে এবং কোনো আকাঙ্ক্ষার দাস হয় না। সেই ব্রহ্মজ্ঞান লাভ করে, আর ওই অবস্থা লাভ করলে করে যে বিচলিত হয়, সে নানা সিদ্ধি এবং ওই অবস্থা লাভ করে যে বিচলিত হয় সে নানা সিদ্ধি বা সিদ্ধায় লাভ করে পরমার্থ হতে ভ্রষ্ট হয়। এই কথা বলিতে বলিতে শ্যামাজি পুনরায় পুনঃ পুনঃ শিব শিব উচ্চারণ করিতে লাগিলেন। অবশেষে আবার শিব শিব উচ্চারণ করিতে লাগিলেন, অবশেষে আবার বলিতে লাগিলেন, ত্যাগ ভিন্ন এই গভীর জীবন সমস্যার রহস্যভেদ কিছুতেই হবার জন্য। ত্যাগ ত্যাগ, এই যে তোদের জীবনের মূল মন্ত্র। হম স্বামীজি কিন্তু ধ্যান থেকে শুরু করে ত্যাগে এসে শেষ করলেন। আচ্ছা, কটা ক্লাস আছে? তিনটে। তো তো আমরা একটু এই দুটো জিনিস নিয়ে তাহলে আজকে একটু বাকি আলোচনাটা করি, কারণ এই প্যাসেজটা আমাদের শেষ হয়ে গেছে, আমি আর নতুন প্যাসেজে যেতে চাইছি না। আম, তোমাদের 12টা 10 পর্যন্ত থাকে তাই না ক্লাসটা? তাই তো, 12টা 10 পর্যন্তই তো। তো এই যে দেখো ধ্যান আর ত্যাগ, তুমি দেখো স্বামীজি হয়তো পারমার্থিক ভাবে একটা অন্যভাবে বলছে, কিন্তু এটাই কিন্তু আমরা আমাদের জীবনেও কিন্তু আমাদের এই মুহূর্তে কিন্তু খুব নেসেসারি দুটো ব্যাপার কিন্তু আমাদের কাছে। একদম প্র্যাকটিক্যাল কথা, খুব সহজ কথা, যে আমাদের কিন্তু ত্যাগ করতেই হবে, আদারওয়াইজ কিন্তু পড়াশোনা হবে না, আদারওয়াইজ কিন্তু কিছুই হবে না। কারণ সাপোজ ধরো তোমরা এখন ক্লাস 9-এ পড়ছো, 10-এ পড়ছো, তো তোমরা এখন 11 যাবে, 12-এ যাবে, অনেকে হয়তো 11 12-এও হয়তো অন্য কোনো জায়গা থেকে করতে পারো, বা হয়তো এই স্কুলে করবে যেখানে আছো। 11 12-এ শুধু যদি 11 12টাই যদি ধরো, তাহলে কিন্তু একটা ভীষণ চাপ আসবে। কারণ 11 12-এর সিলেবাসটা অনেক বড়, যদিও এখন এখন কম্পার্টমেন্টালাইজ হয়ে গেছে ব্যাপারটা, সেমিস্টারে সেমিস্টারে ভাগ হয়ে গেছে। আগে আগে তোমার প্রথমে আমাদেরও তো আগে সময় ছিল যে 11 আর 12 মিলে একটা এইচএস হতো, যেমন 9 আর 10 মিলে একটা মাধ্যমিক হতো। তারপরে তো হয়ে গেল যে নাইনের এক্সাম আর 10-এর এক্সাম হচ্ছে মাধ্যমিক। এখন তারপরে আমাদের বেলা আমরা 11-এ এক্সাম দিয়েছি, 12-এ এইচএস দিয়েছি। এখন কি হয়ে গেছে, এখন তো মনে হয় ওটাকে সেমিস্টারে ভাগ হয়ে গেছে, যেমন আমরা ক্রেডিট বেসড কোর্স সিস্টেম যেটাকে বলে আর কি, আমাদের যেটা গ্রাজুয়েশনের ইউজি মানে আন্ডার গ্রাজুয়েটের যেটা সিস্টেম, আবার পোস্ট গ্রাজুয়েশনের সেম সিস্টেম, ক্রেডিট বেস ওই যে সিবিসিএস যেটাকে বলে। তো কিন্তু যাই হোক, পড়াশোনাটা তো করতে হবে, এবং খুব খুব মন দিয়ে পড়াশোনা করতে হবে। কারণ ধরো সেটা যে কোনো, সেটা হিউম্যানিটিসে হোক বা সায়েন্সে হোক, স্পেশালি আমি সায়েন্সে তো আমি পড়েছি একটু, সায়েন্সে বিরাট কিছু করতে পারিনি, বাট আমি যেহেতু পড়েছি আমার অভিজ্ঞতা থেকে বলি যে 11-এ উঠে কিন্তু খুব সমস্যা হয়। কারণ কারণ এই যে ম্যাথমেটিক্স, এখন তোমাদের হয়তো ম্যাথমেটিক্স একটু চাপ লাগতে পারে বা কারোর সহজ মনে হতে পারে, 11-এ সে উঠে কিন্তু সেটা ম্যানিফোল্ডস হয়ে যায়, এবং সেখানে কিন্তু অনেক বেশি অঙ্ক কষার দরকার হয়। যখন যে এখন যদি 2 ঘন্টা অঙ্ক কষলে হয়ে যাচ্ছে, তখন কিন্তু দিনে হয়তো 4 ঘন্টা অঙ্কই কষতে হয়, নয়তো কিন্তু এটা কিন্তু হবে না, তুমি সিলেবাসই শেষ করতে পারবে না, সেটাকে প্র্যাকটিস করতে পারবে না। Similarly, there is a huge component of studies in chemistry, especially inorganic chemistry, organic chemistry. These are very tough things, very very tough things, and to কি বলবো এগুলো কম্প্রিহেন্স করা খুব মুশকিল যদি আমরা দীর্ঘক্ষণ ধরে 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 না পড়ি, কনসেপ্ট গুলোকে আমরা যদি ক্লিয়ার না করি। মুখস্থ করার একটা বিরাট পার্ট থাকে, বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রিতে। তো তাছাড়া বায়োলজি আছে, বায়োলজি এখন সহজ মনে হয় খুব, লাইন 10-এ আমি জানি ব্যাপারটা, বায়োলজি কিন্তু কিন্তু আবার যখন তোমরা ধরো যদি কোনোদিনও মেডিকেলের জন্য যদি পড়ো, তখন দেখবে আবার ভীষণ বড় সিলেবাস,
সেটাকে একটা তোমাদের ইয়ে করতে হচ্ছে, কনস্ট্যান্ট স্টাডি করতে হবে। বা ধরো তোমার 11 12 এর যে গোটা সিলেবাসটা, সেটাই কিন্তু তোমাকে পরীক্ষা দিতে যেতে হবে যখন তোমরা কম্পিটিটিভ এক্সাম। সো আমাদের কাছে কিন্তু এখন একটা ভীষণ চ্যালেঞ্জ আছে আমাদের প্রত্যেকের কাছে, যে আমাদের কিন্তু ভীষণ ভাবে কনসেন্ট্রেট করে দীর্ঘক্ষণ ধরে আমাদের কিন্তু পড়াশোনা করতে হবে। এবং সেটা ফর দ্য নেক্সট অল অফ দ্য লাইফ। কারণ এরপরে যদি তোমরা সাপোজ ধরো কেউ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করলো, তাহলেও কিন্তু তাকে কিন্তু ভীষণ ভাবে প্র্যাকটিস করতে হবে। সেটা তার সেটা তাকে যদি ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগোরিদম মাস্টারি করতে হয়, তাকে বিভিন্ন রকম যদি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শিখতে হয়, তাতে সেটা প্রথম দিকে পাইথন হতে পারে, C++ হতে পারে, C# হতে পারে, পরবর্তীকালে আরো একটু স্পেসিফিক্যালি জিনিস শিখতে হতে পারে, যেমন জাভাস্ক্রিপ্ট, HTML, CSS, যেটাকে আমরা ওয়েব ডেভেলপমেন্ট বলি। তারপরে তাতে আছে পাইথনের এবার একটা একটা খুব বড় ভার্সন হয় যেটাকে বলে জ্যাঙ্গো, আহ যেটা মনে হয় ব্যাক এন্ড ডেভেলপমেন্ট হয়, ডাটাবেস শিখতে হবে। তো সেখানে একটা কাজ আছে, মেডিকেলে আছে, নার্সিং এ আছে। ধরো কেউ হিউম্যানিটিস নিয়ে পড়লো, সেখানেও কিন্তু ভীষণ রকম একটা কিন্তু পড়াশোনা আছে, কিন্তু পড়াশোনার একটা ব্যাপার আছে। এবং তো আমাদেরকে এখন তো ভীষণ পড়াশোনা করতে হবে, এবং পড়াশোনা করার জন্য আমাদেরকে অ্যাকচুয়ালি কনসেন্ট্রেট করতে হবে, তাহলে জিনিসটা কংক্রিট হবে। এবং তার জন্য আমাদের ত্যাগ করতে হবে। তো উইদাউট ত্যাগ ধ্যান সিদ্ধ হয় না, যেটা স্বামীজি যেখানে বলছেন। তো আমাদের লাইফে কিন্তু এটা একদম একদম মানে এই আর এখন আমাদের আবার ডিস্ট্রাকশন কি হয়েছে, মেনি ফোল্ডস, মেনি ফোল্ডস ডিস্ট্রাকশন। এখন আর দেখো কেউ কিন্তু, আমরা খুব একটা টিভি দেখি না, মানে আমরা ওই সারাদিন ফোনটা নিয়ে বসে থাকি। এমনকি এখন তো দেখছি সিরিয়াল টিরিয়ালও লোক ফোনে দেখছে। কি ব্যাপার কি, তো ফোন একটা এত বড় একটা ঝামেলা আমাদের সামনে চলে এসেছে এবারে। আবার দেখো ফোনটা কিন্তু ভীষণ কাজেও লাগে। মানে এখন কিন্তু যারা বিটেক করছে, তাতে যেখানেই করুক, যাতে সেটা যাদবপুরেই করুক আর শিবপুরে করুক আর এই টেকনো মেন সল্টলেকেই করুক, যেখানেই করুক, তারা কিন্তু সারা দিন কিন্তু ইউটিউবই দেখে, ইউটিউব থেকেই পড়াশোনা করে। আবার আবার তাতেই কিন্তু হাজার রকমের যাকে বলে ওই ওয়েব সিরিজ এবং সমস্ত কিছু, এবং এবং একটা ইনস্টাগ্রাম এবং ফেসবুক, এই ইনস্টাগ্রাম এবং ফেসবুক তো ডিলিট করে দেওয়া উচিত, আনইনস্টল করে দেওয়া উচিত। এইগুলো পড়াশোনার জন্য অত্যন্ত ক্ষতিকারক, অত্যন্ত ক্ষতিকারক। তো সো আমাদেরকে কিন্তু প্রত্যেক মুহূর্তে ত্যাগটাকে, এই ডিসক্রিপশনটাকে কিন্তু মেনটেন করতে হবে, আদারওয়াইজ ইট ইজ নট গোইং টু হ্যাপেন। আদারওয়াইজ উই আর গোইং টু ফল apart, বিকজ এইগুলো এত ডিস্ট্রাকশন হয়ে গেছে এখনকার দিনে, এত ডিস্ট্রাকশন। ইট ইজ অল মানে এখন তো আমাদের অ্যাটেনশন স্প্যানটাও কমে গেছে। এখন আমাদের অ্যাটেনশন স্প্যানটা ওই রিলের স্প্যানের মতো হয়ে গেছে, 15 সেকেন্ড 20 সেকেন্ডের স্প্যান। তার 15 25 সেকেন্ড হয়ে গেলে মনে হয় ইস, এটা কত বড় হয়ে গেল। But তো এখন তো ওই আমাদের ওই ইয়ের মতো হয়ে গেছে এখন ব্যাপারটা, ওই ইউটিউব ভিডিওর আগে যেই অ্যাডটা আসছে আমরা দেখি যে কখন স্কিপ আসবে, স্কিপ করে দেবো এটা। তো এখন তো ডিস্ট্রাকশন এত হয়ে গেছে যে আমাদেরকে ত্যাগ করতেই হবে, আদারওয়াইজ পড়াশোনা হবে না। এবং পড়াশোনা তো করতেই হবে, এবং খুব ভালো করে করতে হবে, কারণ তোমরা জানো ইট ইজ আ কাট থ্রোট কম্পিটিশন, দ্যাট ইজ দ্য ট্রুথ। যে যাই বলুক, দ্য কম্পিটিশন ইজ কাট থ্রোট। Opportunities are many, but actually seats are so minutely little. Seats are so less in number in terms of aspirants, যে মানে এখন কিন্তু ভীষণ মুশকিল হয়ে গেছে। তাহলে পড়াশোনাটাই আমাদের, এবং আমাদের প্রধান উপজীব্য এখন, যেটা আমাদের প্রধান লক্ষ্য, প্রধান কার্যপ্রণালী, সেটা হচ্ছে ঠিকঠাক করে পড়াশোনা করা। আমরা সেটাকেই বেছে নিয়েছি আমাদের জীবনের উত্তরণের পথ হিসেবে। তো আমাদেরকে কিন্তু এই ধ্যান এবং ত্যাগ, এই দুটোকে কিন্তু, এক হাতে ধ্যান এবং এক হাতে ত্যাগ, এই দুটোকে কিন্তু নিয়ে চলতে হবে। and we need to make this uh, absolutely concrete within ourselves, that we need to go away from some things, and we need to invest our time, because the most precious thing that we have right now is the time. এবং এই সময়টাকে কিন্তু আমাদেরকে এই ধ্যানের কাজে লাগাতে হয়, সেটা হচ্ছে আমাদের পড়াশোনা। এবং এই পড়াশোনাটা কিন্তু একটা দিন নয়, এটা এখন দীর্ঘদিন যাবত করে যেতে হবে। এখন বছরের পর বছর পড়াশোনাটা করে যেতে হয়, তাহলে তোমরা যেই ডিসিপ্লিন নিয়ে পড়ো। তো সেইটা নিয়ে আশা করি তোমরা এখন থেকে, এত চাপ নেওয়ার কিছু নেই, বি রিল্যাক্স, পড়াশোনা করো, আনন্দও করো, সব করো। বাট আমরা যেন মানসিকতাটাকে তৈরি করতে রাখি, বাট বিকজ ফর আ লং রান উই নিড টু ডু আ লট অফ হার্ড ওয়ার্ক, এন্ড ইটস এ ভেরি টাফ প্লেস টু বি at.
It's a very difficult place to be at. It is not a easy. Life is not a cakewalk anymore. এবং সেটা যত এর পরের ক্লাস তারপরের ক্লাস তোমরা নিজেরাই বুঝতে পারবে। আহ and and then you guys will understand that what I'm saying. And so এখন থেকে আমরা যেন আমাদের মানসিকতাটা তৈরি করে রাখি, এবং প্র্যাকটিসটা, পড়াশোনা করার যে প্র্যাকটিস, দীর্ঘক্ষণ ধরে পড়াশোনা করার যে প্র্যাকটিস, সেটা যেন আমরা করতে থাকি। তো থ্যাংক ইউ সো মাচ ফর টুডেস ক্লাস। আই হোপ ইট ওয়াজ এ গুড ক্লাস। তোমাদের সাথে আবার পরের দিন দেখা হচ্ছে। আই গেস তোমাদের সময় হয়ে গেছে ক্লাস। সো থ্যাংক ইউ।